ফখরুল রাষ্ট্রপতি কেন, বাংলাদেশে যে মন্ত্রণালয় আছে সেই মন্ত্রণালয়ের যোগ্যতা রাখেন না উনি। মির্জা ফখরুলের আরও অনেক যদি ফিরিস্তি আমরা বলা শুরু করি, তা আমি কখনোই ভদ্রতার মাপকাঠিতে মির্জা ফখরুলকে রাখবো না। বরাবরই উনি একজন ব্যর্থ, এবং এই ব্যর্থকে অনেকে যারা আলাপ তুলছেন যে ওনাকে হলো রাষ্ট্রপতি হিসেবে দেওয়ার জন্য, আমি বলছি মির্জা ফখরুল রাষ্ট্রপতি কেন, বাংলাদেশে যে মন্ত্রণালয় আছে সেই মন্ত্রণালয়ের যোগ্যতা রাখেন না উনি। কয়েকদিন আগে আপনাদের সামনে একজন বক্তব্য দিয়েছিলেন মির্জা ফখরুল। উনি বললেন উনি নাকি পিকিংপন্থী ছিলেন, চায়নার রাজনীতি উনি করেছিলেন। এটা খুবই একটা লজ্জাজনক। উনি খুবই ভদ্রবেশ ধরে থাকেন, কিন্তু আমি ওনাকে ভদ্রবেশ হিসাবে রাখতে চাই না। আপনারা দেখেছেন যে গত 17 বছরে যখন বাংলাদেশে হলো শেখ হাসিনা বিরোধী আন্দোলনগুলো হয়েছিল, সেখানে মির্জা ফখরুলের যে ভূমিকা, হয়তো উনি হাসি মুখে রাজপথ থেকে চলে এসেছেন বা বিদায় নিয়েছেন, তবে উনি একজন সেক্রেটারি বা মহাসচিব হিসাবে রাজপথে বিরোধী দলের হিসাবে ভূমিকা রাখতে যে ব্যর্থ হয়েছেন, সেই ব্যর্থতার আলাপ আমাদের দেওয়া উচিত। কারণ আমরা হাসি মুখে অনেকে ছেড়ে দিই, কিন্তু তাদের ব্যর্থতার গল্প শুনাই না। তারপরে উনি একজন লোকাল গভর্নমেন্টের এখন মন্ত্রী হয়েছেন। বিভিন্ন জায়গায় যে মেয়রগুলো নিয়োগ দেওয়া হয়েছিল, এগুলো কোন প্রক্রিয়ায় নিয়োগ দেওয়া হয়েছে, সেই মেয়রগুলো আবারই রাস্তার পাশে ফেস্টুন লাগায়, ব্যানার লাগায়। এক পাশে হলো সিটি কর্পোরেশনের লোগো, আরেক পাশে হলো জাতীয়তাবাদী দলের লোগো, এবং সরকারি টাকা খরচ করে তারা দিব্যি প্রচারণা করে যাচ্ছে। তারা নাকি আবারই মেয়র ইলেকশন করবে, উপজেলা চেয়ারম্যান ইলেকশন করবে, এবং হলো পৌরসভার মেয়র ইলেকশন করবে। তো রাষ্ট্রের টাকা যদি খরচ করে তাদের করতে হয়, সেটা তো দায়ভার মির্জা ফখরুলকেই নিতে হবে। আমরা ওই সময় প্রপোজাল দিয়েছিলাম যে আমাদের সময় যদি রাষ্ট্রপতি হইতো বেগম খালেদা জিয়াকে আমরা অ্যাকসেপ্ট করে নিতাম, কোনো প্রবলেম ছিল না। তো এই সময় হলো সজ্জন যিনি রয়েছেন তাকে রাষ্ট্রপতি। তো বিএনপির কি করে আল্লাহ জানে, সে যখন প্রধানমন্ত্রী প্রটোকল অফিসার বা এই ধরনের রাশেদের মতন লোকদেরকে দিয়ে দেয়, রাষ্ট্রপতি যে আর কাকে বসাবে সেটা তো আমাদের কোনো কল্পনার বাইরে। আর তো আপনারা বুঝতেছেন যে আমাদের হলো গ্রেট কনসার্নে আমরা রয়েছি। একদিকে বিজেপি চাচ্ছে অখণ্ড ভারত, অখণ্ড ভারতের মধ্যে তারা চাচ্ছে এখানে হলো বাংলাদেশকে তারা স্বাধীন করবে না। আমি যখন ইরানে গিয়েছিলাম, আমি ওইখানে অনেক ইন্ডিয়ান ডিপ্লোমেটের সাথে কথা বলেছিলাম। সেখানে সাবেক ফরেন মিনিস্টার ছিল, তারপরে ইন্ডিয়ান বিভিন্ন চিফ মিনিস্টার ছিল, আমি তাদের সাথে কথা বলেছিলাম। তো তারা যেটা তাদের পলিসি আমি যেটা বুঝার চেষ্টা করলাম, তারা বাংলাদেশে স্বাধীন করবে না, কিন্তু বাংলাদেশকে গরুর মতন সারাদিন হলো দুধ শোষণ করবে। এবং এই ইকোনমিক জায়গাটা হলো আপনাদের যুবশক্তিকে দাঁড়াইতে হবে। আপনাদেরকে অনেকে বলবে যে চাকরিতে ঢুকো, চাকরি না, ব্যবসা করতে হবে, চাকরি মানুষদেরকে দিতে হবে। যারা গাড়ির পিছনে দৌড়ায় সবগুলারে নিয়ে আসা হলো, যেহেতু এগুলো অশিক্ষিত, দারোয়ানের চাকরি দিতে হবে, আপনারা ব্যবসায়ী হবেন ভবিষ্যৎ বাংলাদেশে, এটা আপনাদেরকে নিশ্চিত করতে হবে। আমি তারেক রহমানের যেটা বলবো সেটা হলো, তারেক রহমানের হলো বাংলাদেশের ডিপ পলিসির ক্ষেত্রে ওই জায়গায় মানে বুঝটা নাই যে উনি বাংলাদেশ রাষ্ট্রটাকে কোথায় নিয়ে যাবে। ফলত একবার ভর করে সালাউদ্দিনের উপরে। আর সালাউদ্দিন হলো ওই যে ওনার মির্জা ফখরুলের যে মেয়ের জামাই, ওনার নাম কি যেন, ফাহাম ভাই। ফাহাম ভাই একটা শব্দ বলেছিল, ডেসপিকেবল ... ওইটা হলো সালাউদ্দিনেরই। এটা হলো উনি ওনার জন্য এই শব্দটা বলেছিল। এই জন্য হলো এরপরে একবার ভর করে, একবার হলো অন্যজনের উপরে ভর করে, এগুলা দিয়ে এভাবে মানে চলবে না। আপনাদের দায়িত্ব নিতে হবে। ইনশাআল্লাহ ভবিষ্যৎ এনসিপি হলো ক্ষমতা লিড দিবে, এবং এই জেনারেশনে যারা আছে তারাই আবার বাংলাদেশ লিড দিবে। ভয় পাওয়ার কোনো কিছু নাই। এই দিনের বেলায় ভয় দেখায়, ওগুলো হলো রাতের বেলা হলো মাদক চোরাচালান, গুন্ডা সন্ত্রাসী কাজ করে। আমরা ইনশাআল্লাহ রাত থেকে ওদেরকে পাহারা দিব, সবগুলোকে সাইজ করব ভবিষ্যতে ইনশাআল্লাহ। ঠিক আছে, আমাদের কোনো ভয় নাই, আমাদের কোনো ভিডিও নাই, আমাদের কোনো হলো চাঁদাবাজির রেকর্ডও নেই, আমাদের কোনো দুর্নীতির রেকর্ডে নেই, আমাদের কোনো হাওয়া ভবনের রেকর্ডও নেই। এই জন্য হলো আমরা বাংলাদেশে সৎ সাহস নিয়ে দাঁড়িয়েছি। আর আপনারা যারা একটু ভিডিও টিডিও বের হবে এরকম, আমরা আগে বলবো সংগঠন ছেড়ে দেন। আর আরেক দিকে হলো আমাদের ডানপন্থা। ডানপন্থা হলো এখানে যেহেতু ব্রিটিশদের নিপীড়নের বিরুদ্ধে একটা কমই শিক্ষার উদ্ভব হয়েছিল, ফলত স্বভাবতই জমিয়তে ওলামা ইসলাম ওনারা ইন্ডিয়াতে একটা সিদ্ধান্ত নিয়েছিল যে আমরা ভারতে থাকব। তো আমাদের 47-এর ওই লড়াইটা বুঝতে হবে। আমাদের 47-এ বড় হয়েছে, আল্লামা মাওদুদি বলেছিলেন যে আমাদের একটা আলাদা রাষ্ট্র প্রতিষ্ঠার দরকার নাই, আমরা ইন্ডিয়াতে থাকবো, ইন্ডিয়াকে আমরা হলো দারুল ইসলাম বানাবো। এটা হলো একটা ভাগ। আর একটা ভাগ ছিল কওমিদের, যেটা মাহমুদুল হাসান মাদানী ওনারা বলেছিলেন যে ইন্ডিয়াতে আমরা থাকবো, কিন্তু আমরা আলাদা ইনস্টিটিউশন করব, অর্থাৎ আলাদা শিক্ষা ব্যবস্থা করব। তো ওইটাতে মৌলানা মৌজাদার যারা আজাদ ছিলেন তারাও এক পক্ষে গিয়েছিলেন, আর জিন্না ছিলেন যে ঠিক আছে আমরা আলাদা রাষ্ট্র হয়ে যাই। তো ফলত স্বভাবতই যে কওমি যে সিলসিলাটা বাংলাদেশে আছে, তাদের সিলসিলা আছে
এবং তারা বাংলাদেশের রাজনীতিতে অংশগ্রহণ করেছিল। তবে ইদানিংকালে শুনতে পাচ্ছি যে জমিয়ত উলামা ইসলামের যারা আছে ওনারা বলছেন আমরা রাজনীতিতে অংশগ্রহণ করতে চাই না, তবে ওনারা হলো বাংলাদেশের জামাত নির্মূল করতে চান, এই বিষয়ে হলো বক্তব্য দিয়ে যাচ্ছেন। তো এখানেও একটা সেন্টার রাইট ধারা হয়েছে। তবে আমরা বরাবরই দেখেছি বাংলাদেশের আলেম ওলামা যারা তারা ইসলামের পক্ষে দাঁড়িয়েছেন, তাদের উপরে নির্যাতন হয়েছে এবং সেখানে হলো হেফাজতের যে হত্যাকাণ্ড সেখানে আমরা দেখেছি। তো আপনি যদি ধর্মীয়ভাবে চিন্তা করেন, বাংলাদেশে হলো ধর্মভিত্তিক যে জায়গাটা, সেই জায়গাটায় একটা লেফট আছে আর একটা রাইট আছে। আবার ইকোনমিক যদি জায়গাটায় বাংলাদেশের সত্যিকার অর্থে অর্থনৈতিক জায়গা থেকে লেফট রাইট এই জায়গাটা উঠে দাঁড়ায়নি। এখন ডান বামের যে আলোচনা, এই ডান বামের আলোচনা তো ফ্রেঞ্চ রেভলিউশনের পরে আসছে। সেই ফ্রেঞ্চ রেভলিউশনের পরে যে মোনার্কি সিস্টেম, সেই মোনার্কি সিস্টেমের বিরুদ্ধে হয়েছিল। তো বাংলাদেশেও তো এক ধরনের হলো মোনার্কি সিস্টেম আছে, সেটা হলো নির্বাচনের মধ্য দিয়ে অটোক্রেটিক গভর্নমেন্ট। নির্বাচনের মধ্যে আপনি যদি পুরো সংবিধান পড়েন, সেখানে মূলত বাংলাদেশের যে সিস্টেম এটা একটা স্বৈরতান্ত্রিক ব্যবস্থা, যেটা আমরা বাদ দিতে চেয়েছিলাম, নতুনভাবে একটা সংস্কার নিয়ে আসতে চাইছিলাম। সেই যাত্রাটা তো তারেক রহমান রুখে দিয়েছে। আশা করি যে ভবিষ্যতে বাংলাদেশের জনগণও তাকে রুখে দিবে। এবং এই সংবিধানের বাহিরে আরেকটা হলো এই পরিবার ভিত্তিক যে মোনার্কি সিস্টেম, অর্থাৎ শেখ ফ্যামিলি ছিল, এখন জিয়া ফ্যামিলি আসছে। এবং আপনি খুবই চিন্তা করে একটু দেখবেন, আমাদের যিনি প্রধানমন্ত্রীর ওয়াইফ আছেন, তার কি কোনো কনস্টিটিউশনাল পজিশন আছে? নাই তো। রাষ্ট্রের কোনো পদ আছে? নাই। অন্য দেশে কিন্তু ফার্স্ট লেডি বা এই ধরনের একটা পদ থাকে। বা আপনি দেখবেন বারাক ওবামার যিনি ওয়াইফ ছিল, উনি মেলিন্ডা ফাউন্ডেশন বা একটা ফাউন্ডেশন খুলে ওইটার আন্ডারে কাজ করেন। আবার যারা রাজারা আছে তাদের ওয়াইফরাও একটা ফাউন্ডেশন খুলে ফাউন্ডেশনের অধীনে হলো কাজ করে। তো বাংলাদেশের এই যে গভর্নমেন্টের যে প্রোগ্রামগুলোতে যাচ্ছে, ওনার নাম কি যেন, জুবাইদা, তো উনি যে প্রোগ্রামগুলোতে যাচ্ছে রাষ্ট্রের টাকা খরচ করে কোন ক্যাপাসিটিতে যাচ্ছে, এবং ওনার মেয়েকেও বাংলাদেশে হলো নিয়ে আসছে কোন ক্যাপাসিটিতে রাষ্ট্রীয় প্রোগ্রামগুলোতে অংশগ্রহণ করছে। তারপরে একজন বাংলাদেশের যিনি কলকাঠি নাড়েন, ইসমাইল জবিউল্লাহ নাম, মানে প্রশাসনে সবচেয়ে যিনি কলকাঠি নাড়েন, ওনার একজন শালা আছে মুস্তাফিজুর রহমান হিরো, তাকে নিয়ে বানাইছে হলো আপনার আইডিয়াল কলেজের সভাপতি। এরপরে হলো আপনার ক্রিকেট বোর্ডগুলোতে দেখবেন সবাই বাচ্চা টাচ্চাকে দিয়েছে। তো বাংলাদেশে তো কিন্তু এক ধরনের মোনার্কি আছে, এবং এই মোনার্কির বিপরীতে কিন্তু যখন দেশটার নাম দিয়েছেন পিপলস রিপাবলিক অফ বাংলাদেশ। রিপাবলিক শব্দটা হলো গণপ্রজাতন্ত্রী, যেখানে জনগণকে সার্বভৌম ক্ষমতার অধিকারী দেওয়া হয়েছে। কিন্তু বাংলাদেশে সার্বভৌম ক্ষমতার অধিকারী হলো দুইটা গোষ্ঠী, একটা হলো শেখ ফ্যামিলি যাকে আমরা বিদায় করেছি, আর একটা জিয়া ফ্যামিলি আছে। আল্লাহ জানে ওনাদের কী হবে, যে অবস্থা ওনারা শুরু করেছেন এটা হলো ভবিষ্যতের আমরা বলতে পারবো। এখনই কিছু বললে আবার আমাদের উপর অত্যাচার নেমে আসবে। একটু স্ট্র্যাটেজিক ওয়েতে চলতে হবে হ্যাকমতের সাথে। আমি যেটা বলতেছিলাম, এই যে ডান বামের খেলা, তো আমাদের সবাই নেতাকর্মীরা বেশি খুবই গলা ভরে উচ্চারণ করে আমরা খুবই মধ্যপন্থী। তো আমি আজকে একটু মধ্যপন্থীর ক্রিটিসিজম করব। সেটা হলো সেন্ট্রিস্ট একটা আছে, আর একটা হলো রেডিক্যাল সেন্ট্রিজমেরই। এটা সবখানে আপনারা যখন আপনাদেরকে ধরা হয় তখন আপনারা এটা উত্তর দিতে পারেন না। আজকে এখানে অনেকে একসাথে হয়েছেন, এই কথাগুলো 2-3 মিনিটে আমি বলে দিই। এটা হলো সেন্ট্রিজম সাধারণত হলো বাংলাদেশের ওইভাবে নাই। এটা যেটা হয়েছে নর্ডিক কান্ট্রিগুলো হয়েছিল, সেখানে হলো সোশ্যাল ওয়েলফেয়ার বেসড এসেছে, অর্থাৎ স্ক্যান্ডিনেভিয়ান যে কান্ট্রিগুলো আছে, নরওয়ে, ওই রাষ্ট্রগুলো যেখানে 5টা রাষ্ট্র আছে, এবং এটা আরবও কিছু আছে সোশ্যাল ওয়েলফেয়ার পলিটিক্স, অর্থাৎ রাজা সব কিছু সম্পদ আহরণ করে জনগণের মাঝে বিলিয়ে দেয়। কোনো ডান বাম ওইভাবে ইসলামপন্থার উত্থাপন হয় না, বামপন্থার উত্থাপন হয় না। সেটা একটা সময় বাথ পার্টি যারা ছিল আর কি, আরব রিপাবলিকের বাথ মানে আরব সোশ্যালিজম, এটা হলো আনোয়ার সাদ্দাম হোসেন, ওনারা নিয়ে আসতে চাইছিল, ওনাদেরকে গুলি করে খুন করে দেওয়া হয়েছিল আর কি। তো বাংলাদেশে সেন্ট্রিজমের যে আলাপটা দেওয়া হয়, সেন্ট্রিজমের আলাপ একদিকে হলো বাংলাদেশে ওই ধরনের ভালো বামপন্থী না থাকার কারণে, সোশ্যাল ডেমোক্রেসি না থাকার কারণে, স্বভাবতই এখানে 90% মুসলমান হওয়ার কারণে, বড় একটা কমই শিক্ষা ব্যবস্থা থাকার কারণে স্বভাবতই যেই দলে আসুক একটু হলো মুসলিম দিকে হেলে যায়। এবং যেহেতু আমরা 47-এ মুসলিম আইডেন্টিটি নিয়ে হলো এখানে হলো স্বাধীন হয়েছিলাম, যে বাংলাদেশে একটা কনস্টিটিউয়েন্ট বডি হবে যেহেতু মুসলিম স্বাধীন সার্বভৌমগুলো রাষ্ট্রগুলো হচ্ছে। কিন্তু আমরা 71-ও একটা জানান দিয়েছিলাম, আমাদের মুসলিম পরিচয়ের বাইরে আমাদের আরেকটা পরিচয় আছে, সেটা হলো বাঙালি। এবং জিয়াউর রহমান এসে একটা জিনিস করেছিলেন, উনি বলেছিলেন আমাদের অর্থনৈতিক মুক্তির জায়গাটা আমাদের নিশ্চিত করতে হবে। তো অর্থনৈতিক জায়গা আমরা নিশ্চিত ওইভাবে করতে পারি নাই। পরে বেগম খালেদা জিয়া যখন এসেছিলেন, উনি গণতান্ত্রিক যে যাত্রা অর্থাৎ ডেমোক্রেসিক টার্মগুলো নিয়ে আসার চেষ্টা করেছিলেন, রাজপথে লড়াই করেছিলেন,
এবং সেখানে ইসলামপন্থী যে দলগুলোকে ওইগুলোকে অনেক সুযোগ সুবিধা দিয়েছিলেন, কাছে রাখার চেষ্টা করেছিলেন। তবে বাংলাদেশের যে আইডিয়াটা জিয়াউর রহমান দিয়েছিলেন ওটা সেন্ট্রিজম কিছু আইডিয়া ছিল, যে আইডিয়ার মধ্যে আলেম ওলামারা থাকার কথা ছিল, কিন্তু হলো যদু মিয়া যখন এসেছিলেন, ওনারা তো ন্যাব বাসানি থেকে এসেছে, ওই মুসলিম লীগের যারা ছিল তাদেরকে অ্যাকোমোডেট করতে পারছে, ইসলামপন্থীদেরকে বাংলাদেশ আইডিয়ার মধ্যে অ্যাকোমোডেট বিএনপি করতে পারে নাই, ফলত 4 দলীয় জোট বানাইতে হয়েছিল। আবার এই বামপন্থীদেরকেও ভালো মতন নিতে পারে নাই, বামপন্থীদের কোনো ব্যক্তি পেয়েছে কিন্তু দল হিসাবে কাদেরকে পায় নাই। আবার এই যারা হিন্দু আছে তাদেরকেও বিএনপি ওইভাবে অ্যাকোমোডেট করতে পারে নাই, নারীদেরকেও পারে নাই, ফলত বাংলাদেশ যে আইডিয়া এটা বাস্তবায়ন হয় নাই আর, এবং না হওয়ার কারণে বিএনপি হলো বারবারই হলো যখনই ক্ষমতায় আসে তখনই তাদের উপরে কেউ হলো ভর করে। এবার হলো বিএনপির উপরে পচা কিছু লাল পতাকার গোষ্ঠী হলো ভর করেছে, এবং এদের পরিচয় দেয় এরা মিডিয়াতে গিয়ে, নাম হলো একটা সিনিয়র সাংবাদিক, এস দিয়ে তো বলতে পারে না, দন্তস্ব নিয়ে না, ছ দিয়ে সিনিয়র সাংবাদিক। আর তারপরে হলো এদের পরিচয় হলো বিশিষ্ট বুদ্ধিজীবী, বিশিষ্ট পরজীবী, বিশিষ্ট লাল পতাকার অধিকারী, অনেক মিলায়া ঝিলায়া এদেরকে হলো একত্রিত করার চেষ্টা করছে বিএনপি। তা আমাদের যারা কওমের ভাইয়েরা এরা হলো বিএনপির সাথে গিয়েছেন জামাত ঠেকানোর জন্য। তো এখন বিএনপির সাথেও ওনাদের ভালো ব্যবস্থা হচ্ছে না, কারণ বিএনপি থেকে ওইভাবে কোনো কিছুই পায়নি। তা আমাদের যে লড়াইটা, এই লড়াইটা আমরা খুবই সুস্পষ্ট। সেন্ট্রিজম হলো সলিউশন বেসড হয়। সলিউশন বেসড হলো, প্রথম হলো কোনো সেন্ট্রিস্ট পার্টি করাপশনের সাথে জড়িত হইতে পারবে না। সো আমাদের এনসিপিকে প্রথমেই, যুব শক্তিকে, যেহেতু আপনারা আগামী বিপ্লবের নেতৃত্ব দিবেন, করাপশন থেকে মুক্ত থাকতে হবে, 1 নাম্বার। 2 নাম্বার হলো জনগণের যে আসল সমস্যা সেন্ট্রিস্ট পার্টি ওইটা নিয়ে হলো অ্যাডভোকেসি করে। নাও আমাদের সবচেয়ে বড় প্রবলেম হলো হেলথ প্রবলেম, জনগণের হেলথ সমস্যা, এডুকেশন প্রবলেম, আর একটা হলো ইকোনমিক প্রবলেম। আর যেই সেন্ট্রিস্ট পার্টি হয় ওটার ব্যাকবোন থাকে হলো মিডল ক্লাস ফ্যামিলি, কারণ মিডল ক্লাস ফ্যামিলি সোশ্যালি আপলিফ্ট হতে চায়। তা আপলিফ্ট যখন হতে চায় তারা, সেই জায়গা থেকে তারা চায় বাংলাদেশে নতুন করে তাদের জীবনযাত্রার মান উন্নয়নের জন্য। তাহলে ইকোনমিক সিস্টেমটা আমাদের এখন এই জায়গাতে পরিবর্তন করতে হবে। তা আমাদের যদি কেউ জিজ্ঞেস করে, বলবেন যে ভাই আমি ডানও বুঝি না বামও বুঝি না, সবগুলা পচা জিনিস, আমি মানুষের যে সমস্যা সেগুলো সমাধান কল্পে রাজনীতি করতেছি, আপনার যে হেলথ সমস্যা, আপনার যে এডুকেশন প্রবলেম, সেটার জন্য কাজ করতেছি। তাহলে যুবশক্তির কাজটা কি? এই সরকার প্রতিশ্রুতি দিয়েছিল 1 কোটি লোকের কর্মসংস্থান করবে। 1 কোটির মধ্যে অলরেডি মনে হয় 1 কোটি লোকের কর্মসংস্থান তারা করে ফেলছে, তবে 1 কোটি বাংলাদেশের জনগণের করে নাই, সবগুলাই হলো বাংলাদেশের ছাত্রদল যুবদল যারা গাড়ির পিছনে দৌড়িয়েছে তাদেরকে হলো কর্মসংস্থান হয়েছে বাংলাদেশে। তো বাংলাদেশে কর্মসংস্থানের যে স্ট্যান্ডার্ড ক্যাটাগরি, সেই ক্যাটাগরিটা হলো আপনি যদি গাড়ির পিছনে দৌড়ান, পড়াশোনা করা লাগবে না, তাহলে হলো কর্মসংস্থান। অর্থাৎ বিএনপির যে কর্মসংস্থান, সেই কর্মসংস্থানটা হলো বিএনপির দলীয় নেতাকর্মীদের জন্য। ফলত আমাদের যারা গণঅভ্যুত্থান আন্দোলনে এসেছিল তারা কেন এসেছিল? একটা চাকরির জন্য। একটা মানুষ একটা চাকরি চায়, একটা মানুষ জীবনের মান উন্নয়ন চায়, সেই জায়গাটা আমরা নিশ্চিত করতে পারি নাই। ফলত আমাদের পুরো সোশ্যাল সেক্টরটা ইনস্টেবল জায়গা রয়েছে, স্ট্যাবিলিটি নাই। স্ট্যাবিলিটি না থাকলে আমাদের এখানে দেখেছেন যে আপনারা হলো গত 2 বছরে কেউ হলো ডানপন্থার দিকে ঝুঁকে যায়, কেউ হলো এক্সট্রিমিজম হয়ে যায়, কিন্তু রাইট যে পলিটিক্স বাংলাদেশে সেদিকে কেউ যাচ্ছে না। এবং হিন্দুরাও এখানে এক্সট্রিমিজম হয়ে যায়। আবার হলো অনেকে হিন্দুদের মন্দিরে হামলা চালিয়েছে, দেখেন সুন্নিদের উপরও হামলা হচ্ছে। তো বাংলাদেশে স্টেবল না সিকিউরিটির ক্ষেত্রে, যেই কথাটা গুরুত্বপূর্ণ এই জায়গাটায়। আর এটা হলো ফরেন পলিসি। ফরেন পলিসির ক্ষেত্রে আমরা বলি আমরা সেন্ট্রিস্ট। তা আমাদের বলা হয়েছে কোনো আমাদের শত্রু নাই, সবাই বন্ধু। তো পাগলের কোনো আসলে শত্রু থাকে না, পাগলের সব বন্ধু থাকে। তো এই জন্য আমরা বলবো আমাদের স্ট্র্যাটেজিক ওয়েতে চিন্তা করতে হবে নতুনভাবে, যে আমাদের সাউথ এশিয়া রিজিয়নে আমরা দেখেন 3 দিক দিকে ভারত দিয়ে ঘেরাও আছি, এবং ভারত যেটা করতেছে তাদের সংবিধান সংস্কার করতে চেষ্টা করেছে, এবং সেই ক্ষেত্রে বিজেপির ক্ষেত্রে শিক্ষা সংস্কার আন্দোলনে তারা নেমে এসেছে। তা আমরাও আপনাদের যুবশক্তিকে বলবো আপনারা যেন স্পেসিফিক একটা আন্দোলন ধরেন, যেটা কর্মসংস্থান আন্দোলন, যে তরুণদের কর্মসংস্থানের ব্যবস্থা করতে হবে, কী ওয়েতে সরকার দিতে হবে, এটার জন্য আপনারা রাজপথে নামেন। তাহলে যিনি কর্মসংস্থানের ব্যবস্থা করে, যিনি ইউথ এবং স্পোর্টস মিনিস্টার রয়েছে, সে আমাদেরকে কি দিয়েছে, সে যদি ব্যর্থ হয় তার পদত্যাগ করান, আর সে যদি ভালো হয় তাকে হেল্প করেন। এর বাইরে তো কোনো কিছু নাই। যারা নারী আছে তারা নারী সেক্টরে অনুযায়ী কাজ করেন, আপনারা এক একটা ধরে কাজ করেন। যদি এটা করতে পারেন, আশা করি যে যারা ইন্ডিয়া স্টুডেন্ট আছে তারা কিন্তু ধর্মান্ধ যিনি আছে তাকে নিয়ে কাজ করতেছে, এবং সেখানে শিক্ষা ব্যবস্থা চেঞ্জ করার জন্য কাজ করতেছে। ওরাই স্পেসিফিক দপ্তর ধরে কাজ করতেছে। আরেকদিকে হলো আমাদের বঙ্গোপসাগরে ওই সময় মুক্তিযুদ্ধের সময় হলো আমেরিকা উপস্থিত হয়েছিল,
এবং এখনও আমেরিকা আছে, ভবিষ্যতেও তারা এখানে বড় একটা ইনফ্লুয়েন্সিয়াল ক্ষমতা রাখতে চেষ্টা করতেছে। কিন্তু একটা জিনিস মনে রাখবেন, আমাদের পানি ছাড়া কোনো মুক্তি নেই। সাগরে আমাদের শেষ বাঁচার উপায়, হয়তো সাগরে যেয়ে আমরা হলো বাঁচবো অথবা মরবো। ওই যে তীর হারায় ঢেউর সাগে পাড়ি দিব রে, আমাদের ওই পাড়ি দেওয়া ছো না। এই জন্য হলো এগুলো অনুধাবন করেই এই যে ফররুখ তো কিন্তু বাংলাদেশ থেকে ইসলামপন্থীরা হারিয়ে দিয়েছে। ফররুখ আমাদের একটা চেতনার উজ্জীবনী জায়গা। ফররুখ কিন্তু এই জায়গাটা ধরেছেন এবং উনি কথা বলেছেন, এবং এখানে যারাই বাংলাদেশের কবি আছেন তারা এই বিষয়গুলো কথা বলেছেন, সে বিষয়গুলো আওয়াজ দিয়েছেন। তো আমি আজকে আপনাদের একটু বেশি সময় নিয়ে গেলাম। তো এখন আমাদের যেটা করতে হবে, যিনি চুপ্পু রাষ্ট্রপতি আছেন, সরকারের যেটা প্ল্যান দেখেন, এখন কিন্তু আগেই স্পিকার বানানো হয়েছে একজন ক্যান্টনমেন্টের লোকরা, অর্থাৎ মেজর হাফিজকে। এবং আর্মি বরাবরে এই গণ অভ্যুত্থানের পরে যারা ছাত্র নেতৃত্ব আছে তাদের থেকে ক্যারেক্টার অ্যাসোসিয়েশন করেছে, এবং ডিজিএফআই খুবই সুশৃঙ্খল ওয়েতে ছাত্রদেরকে রাজপথ থেকে সরিয়ে দিয়েছে, এবং ছাত্রদেরকে বাংলাদেশে ক্যারেক্টার অ্যাসোসিয়েশন করে মব পার্টির নামে তাদেরকে হলো বিকৃত করা হয়েছে। ছাত্ররা কেন হলো রাজপথে থাকবে, এটা ডিজিএফআই খুব সুচারুরূপে করেছে। এবং তাদের একটা প্ল্যান ছিল যে যেই সরকারি ক্ষমতায় আসুক, ও এমনি সুলাইমান আলাইসাল্লামের মতন বৈশা থাকবে, কিন্তু ও শরীরে কোনো প্রাণবায়ু থাকবে না, এবং ব্যাকবন থেকে হলো তারা ক্ষমতা চালাবে। এই জন্য হলো তারা বিএনপি সরকারের সাথে নেগোসিয়েশন করে, তারেক রহমান খুবই উইক পারসন, খুবই দুর্বল পারসন, এই দুর্বল মরাকে গিয়ে ধরছে যে ঠিক আছে তোমাকে আমি ক্ষমতা নিয়ে আসি, কিন্তু আমাকে তুমি সব দিতে হবে। এবং যিনি নৌবাহিনী প্রধান করেছেন, আপনারা হয়তো এগুলো লক্ষ্য রাখেন না, হি ইজ নট দ্য গুড পারসন। এবং আমরা যদি আমাদের নৌ সেক্টরকে ঠিক না করতে পারি, তাহলে বাংলাদেশের সাগর আমরা কিভাবে রক্ষা করব। আপনি দেখবেন ডিফেন্সের ক্ষেত্রে এগুলো নিয়ে তো কথা বললে আর্মিরা খুব জ্বলে তেলে মানে উঠে, খুবই ভয়াবহ অবস্থা, মানে দুর্নীতির এত মহা উৎসব চলে সেখানে, এবং রাজনীতিতে এত বেশি ইন্টারফিয়ার করে তারা। আমরা তাদেরকে স্পষ্ট বলেতে চাই, আপনারা যদি রাজনৈতিক ফিল্ডে আসেন তাহলে আমরা রাজনীতি ছেড়ে চলে যাই, আপনারা বাংলাদেশে তাহলে আমরা বাংলাদেশের সীমান্ত রক্ষার জন্য কাজ করি, আমরা বাংলাদেশের ডিফেন্স পলিসি নিয়ে কাজ করি। আপনারা সবাই এত রাজনীতি নিয়ে ইন্টারেস্ট হলে রাজনীতিতে চলে আসেন, এবং রাজনীতিতে ওনারা মনে করে অনেক টাকা আছে এই জন্য রাজনীতিতে আসে। তা আমরা বলবো যে এখন হলো মেজর হাফিজকে স্পিকার করা হয়েছে, ফলত স্বভাবতই স্পিকার যদি চলে যায় তাহলে হলো একটা শূন্যতা সৃষ্টি হয়। শূন্যতা সৃষ্টি হলে অটোমেটিকলি সেখানে হলো দায়িত্বটা হলো স্পিকারের কাছে চলে যায়। দেখবেন এই সময়ে অনেকগুলো ডিক্রি জারি হবে, এবং অটোমেটিকটা দায়িত্বটা চলে গিয়েছিল স্পিকারের কাছে। স্পিকার হলো ক্যান্টনমেন্টের লোক। ক্যান্টনমেন্ট বিশ্বাস করে এ আর্মি ইজ অলওয়েজ আর্মি, নাথিং এলস। ওরা হলো সিভিলিয়ানদেরকে অনেক ঘৃণা করে, যেটা বাংলাদেশে হওয়ার কথা ছিল না। এই জিনিসটা হলো সিপাহী জনতার গণ অভ্যুত্থান, যেটা সেই সময় ভাঙা হয়েছিল। পরবর্তীতে দেখেছিলাম আমরা কাজ করতে গিয়ে, যখন আমরা গণ অভ্যুত্থানের করতে গিয়েছি, আর্মিদের থেকে আমরা সৈনিক থেকে মেজর পোস্ট পর্যন্ত ওয়েলকামিং পেয়েছি, কিন্তু যারা হলো দুর্নীতির মহা উৎসব, খুব ভালো পলিটিশিয়ান হয়েছে আর্মির মধ্যে, তাদের থেকে আমরা ওয়েলকামিংটা পাইনি। এবং আমরা যে বাংলাদেশে পরিবর্তন করতে চেয়েছি, সারা সেই পরিবর্তনের জায়গাটা হলো ওয়েস্ট দিয়েছে। যেমন আপনাদের একটা স্পেসিফিক নলেজ দেয়, আমরা যখন সেই গণভবনে বসেছিলাম সরকার গঠনের জন্য, তো ওয়াকার সাহেব একটা কথা বলেছিলেন, আমার এখনও স্পষ্ট স্মরণ আছে। ওয়াকার সাহেব বলতেছিলেন যে আমি একটু সোশ্যাল ভ্যালুজে বিশ্বাস করি, আমি কোনো দুর্নীতির পক্ষে না, এবং আমি কোনো চাঁদাবাজি এগুলার পক্ষে না। তো ওই ব্যক্তিটাই যখন তারেক রহমানের চাঁদাবাজিকে সায় দিয়েছে, ওই ব্যক্তিটাই যখন তারেক রহমানের মতন একজন দুর্নীতিবাজকে হলো ক্ষমতায় বেশিয়েছে, তখন ওনার সততা নিয়ে প্রশ্ন আসে। এই জন্য আমি ওনাকে বলি, যখন দাঁড়ি রেখে আর্মি প্রধান এসেছে, আমি বলি যে শেষ বয়সে মানুষের হলো মানে ভূতে ধরে আর কি। ভূতে ধরলে কেউ দাঁড়িয়ে রাখা শুরু করে, এবং তার যদি এটা রিয়েলি অনুভূতি নিয়ে শুরু হয়, তাহলে সেটাকে আমি ওয়েলকাম জানাই। এবং আমি মনে করব যে দাঁড়িয়ে একটা সুন্নাত, এই সুন্নতের রেসপেক্টের জায়গাটা যদি কেউ রাখে সেটা তো ওয়েলকাম। উনি আমাদেরকে একটু ভেলকিবাজি দেখানোর জন্য চেষ্টা করতেছে। এবং আমরা যখন সেখানে বলেছিলাম যে প্রোক্লেমেশন দেব, তখন চিফ অফ আর্মি আমাদেরকে বললেন যে আমি দেশের বাইরে আছি, একটা পরিস্থিতি সৃষ্টি হতে পারে ভিন্ন দিকে, জাসদের মতন তোমরা হয়ে যেতে পারো, আমি দেশে আসি তারপর একটা ব্যবস্থা নেব। তো সেই সময় আমরা বলেছিলাম ঠিক আছে আর্মিও দেশে আসুক। ইউনূস স্যারও ওই সময় হলো দেখলাম যে প্রেসিডেন্ট হওয়ার জন্য রাজি না, পরবর্তীতে কিন্তু আমরা সেটা থেকে সরে আসি। তো ফলত আর্মি রাজনৈতিক ক্ষেত্রে হস্তক্ষেপ করছে, এবং এই যে চুপ্পুর যে যাওয়ার পরে মেজর হাফিজকে দিয়ে কে করে, আমি জনগণকে এটার প্রতি লক্ষ্য রাখার জন্য অনুরোধ জানাচ্ছি। সাথে সাথে এখানে আরেকটা হলো, রাজপথে হলেও ঝামেলা পাকানোর চেষ্টা করতেছে প্রধানমন্ত্রীর একজন উপদেষ্টা আছে, ওনার নাম হলো মাহদি মনে হয়, হ্যাঁ মাহদি আমিন। তো ওনার হলো নতুন করে খায়েশ যাচ্ছে হলো শিক্ষামন্ত্রী হওয়ার, এই জন্য হলো রাস্তায় পোলাপাইন নামায়া দিছে আন্দোলন করে মিলনকে পদত্যাগ করানোর জন্য। আমি বলবো যে সরকারের মধ্যেই সর্ষের মধ্যেই ভূত আছে, এবং এই যে বাচ্চাদেরকে
ব্যবহার করা হলো, এটার পিছনে কিন্তু এই মাহদি আমিন দায়ী। তো আমরা চাইবো যে যারা এই ধরনের অস্থিতিশীল সৃষ্টি করে, এই ধরনের লোক যাতে শিক্ষামন্ত্রী ভবিষ্যতে না হইতে পারে। আর ক্যান্টনমেন্টের কোনো লোক আসলে রাষ্ট্রপতি হওয়া উচিত না। আমি মনে করি রাষ্ট্রপতির যে কার্যালয়, এটাকে সামরিক কারখানা বানানো উচিত না। রাষ্ট্রপতি বাংলাদেশের সর্বজন যিনি রয়েছেন, কোনো সিভিল সোসাইটির আমলাকেও, যেমন নাসিমুল গনির নামও আমরা শুনতে পাচ্ছি, তাকেও দেওয়া উচিত না। সজ্জন কাউকে দেওয়া উচিত। আমরা ওই সময় প্রপোজাল দিয়েছিলাম যে আমাদের সময় যদি রাষ্ট্রপতি হইতো বেগম খালেদা জিয়াকে আমরা অ্যাকসেপ্ট করে নিতাম, কোনো প্রবলেম ছিল না। তো এই সময় হলো সজ্জন যিনি রয়েছেন তাকে রাষ্ট্রপতি। তো বিএনপির কি করে আল্লাহ জানে, সে যখন প্রধানমন্ত্রী প্রটোকল অফিসার বা এই ধরনের রাশেদের মতো লোকদেরকে দিয়ে দেয়, রাষ্ট্রপতি যে আর কাকে বসাবে সেটা তো আমাদের কোনো কল্পনার বাইরে। আর তো আপনারা বুঝতেছেন যে আমাদের হলো গ্রেট কনসার্নে আমরা রয়েছি। একদিকে বিজেপি চাচ্ছে অখণ্ড ভারতের মধ্যে তারা চাচ্ছে এখানে হলো বাংলাদেশকে তারা স্বাধীন করবে না। আমি যখন ইরানে গিয়েছিলাম, আমি ওইখানে অনেক ইন্ডিয়ান ডিপ্লোমেটের সাথে কথা বলেছিলাম। সেখানে সাবেক ফরেন মিনিস্টার ছিল, তারপরে ইন্ডিয়ান বিভিন্ন চিফ মিনিস্টার ছিল, আমি তাদের সাথে কথা বলেছিলাম। তো তারা যেটা তাদের পলিসি, আমি যেটা বুঝতে চেষ্টা করলাম, তারা বাংলাদেশে স্বাধীন করবে না, কিন্তু বাংলাদেশকে গরুর মতন সারাদিন হলো দুধ শোষণ করবে। এবং এই ইকোনমিক জায়গাটা হলো আপনাদের যুবশক্তিকে দাঁড়াইতে হবে। আপনাদেরকে অনেকে বলবে যে চাকরিতে ঢুকো, চাকরি না, ব্যবসা করতে হবে, চাকরি মানুষদেরকে দিতে হবে। যারা গাড়ির পিছনে দৌড়ায় সবগুলোরে নিয়ে আসা হলো, যেহেতু এগুলো অশিক্ষিত, দারোয়ানের চাকরি দিতে হবে, আপনারা ব্যবসায়ী হবেন ভবিষ্যৎ বাংলাদেশে, এটা আপনাদেরকে নিশ্চিত করতে হবে। এবং আপনাদের যিনি সভাপতি সেক্রেটারি, তারা খুবই গুছানো, তারা খুবই আপনাদের গুছানো একটা ফরম্যাট রেডি করতেছে। আশা করি যে আপনার এই জায়গাটা খুব ভালো জায়গা হবে। এবং দুজনেই শিক্ষিত, একজন বুয়েটের, একজন ঢাকা ইউনিভার্সিটির, দুজনেই খুব সজ্জন ব্যক্তি। এবং আশা করি যে আপনাদের মধ্যেও নারীদেরও অংশগ্রহণ আছে, ভবিষ্যতে আরও বেশি অংশগ্রহণ থাকবে। ভবিষ্যতে আপনাদের হাত ধরেই কিন্তু এনসিপির একটা ব্যাকবোন কিন্তু আপনাদের নেতৃত্বে বিপ্লবটা হবে ইনশাআল্লাহ। আপনারা আপনাদের নষ্ট করবেন না, প্লিজ রিকোয়েস্ট। টাকা লাগবে, পয়সা লাগবে, ব্যবসা করেন। ব্যবসা করলে অনেক টাকা পাওয়া যায়। এইটুকু যদি বুদ্ধি না থাকে তাহলে হলো বাংলাদেশের রাষ্ট্র চালানো যাবে না। আমি অন্যান্য দেশে গিয়ে দেখেছি তরুণ প্রজন্ম যারা হলো অনেক টাকার মালিক হয়ে গিয়েছে, টেকনোলজিক্যাল বিজনেস আছে, অনেক বিজনেস আছে, আপনারা সেগুলো করেন। বিএনপির মতন তো ওই পথে যাওয়া লাগবে না যে কারণ বাজারে মাছের ব্যবসা করবেন। এতটুকু তো আমাদের মেধা আছে, ঠিক না? সবাই আমরা শিক্ষিত। আপনাদের মনে সময় বেশি নিয়ে গিয়েছি, তো আমাদের জায়গাটা খুবই কনক্রিট। ফরেন পলিসির ক্ষেত্রে অনেক কিছু পরিবর্তন হচ্ছে, এটা আপনাদের লক্ষ্য রাখতে হবে। আপনাদের পাঠচক্র চালু করতে হবে। আমি প্রেসিডেন্ট সেক্রেটারিকে বলবো অ্যাটলিস্ট সপ্তাহে একটা পাঠচক্র চালু করেন। আপনারা কিছু বই পড়াশোনা করেন, কারণ আমাদের আর মানুষের সমস্যার সমাধান কল্পে আপনারা এগিয়ে যান। আমরা তরুণরা খুব বিপদে আছি। আমি বিভিন্ন পদযাত্রায় গিয়ে দেখেছি হতাশার চোখ তরুণদের মুখে। কারো চাকরি নাই এবং কারো ব্যবসা নাই, কোনো কিছুই নেই। আপনারা তাদেরকে যদি একবার দায়িত্ব নিতে পারেন, আগামীর বাংলাদেশটা আপনাদের হাতে হবে ইনশাআল্লাহ। আজকে দোয়া করবেন আমাদের জন্য, আমরা যাতে আবার নতুনভাবে বাংলাদেশটাকে সাজাইতে পারি। তবে এটা কিন্তু সত্য কথা, বিএনপি ক্ষমতায় চালাইতে ব্যর্থ হয়ে গিয়েছে অলরেডি। বিএনপি ক্ষমতা চালাইতে পারবে না, দে আর দ্য রাবিশ পার্টি। এবং যারা এখানে চালাচ্ছে, এটা কারা চালাচ্ছে জানেন? এটা হলো হাওয়া ভবনের কিছু লোক। হাওয়া ভবন হলো একটা নির্দিষ্ট উশৃঙ্খল যুবকের গোষ্ঠী। এই যুবকগুলোর মধ্যে সিলভার লাইনের ছিল গিয়াসউদ্দিন আল মামুন। আমার জেলে তাকে দেখার সুযোগ হয়েছিল। খুবই ভালো স্যান্ট লাগাইতো, পুরো জেল খুব ভালো স্যান্টে সুগঠিত হয়ে যেত, অনেক টাকা খরচ করতো। তো বুঝলাম ওই সময় তারেক রহমানের মিলে ভালোই কামাইছে তারা। তো এদের মধ্যে আরও কয়েকটা আছে, যে নুরুদ্দিন অপু থেকে শুরু করে এই গ্যাংয়ে আরও অনেকগুলো লোক আছে। এবং এই গ্যাংটা আরও শক্তিশালী হয়ে গিয়েছে লন্ডনে গিয়ে। এই গ্যাংটাই বাংলাদেশের ক্ষমতা চালাচ্ছে। ফলত বাংলাদেশে কোনো আসলে সত্যিকার অর্থে গণতন্ত্র নাই এবং এই গ্যাং ক্ষমতা চালাইতে পারবে না। এই গ্যাং অশিক্ষিত একটা, এবং এরা ভালো পড়াশোনা নাই। যদি পড়াশোনা থাকতো তাহলে স্টুডেন্টটা বলছে যে আজকে আমার গলা পরিমাণ পানি, পরীক্ষাটা কালকে দেন, এরা স্টুডেন্টদের সন্ত্রাসী বলতো না। এখন এই স্টুডেন্টরাও বলা শুরু করছে যে এইচএসসি পাস প্রধানমন্ত্রী। তো আমি আন্দোলন করলে সমস্যা কোথায়? সেটা আমার সমস্যাটা বুঝার কথা। তো বাংলাদেশের আসলে আমি তারেক রহমানের যেটা বলবো সেটা হলো, তারেক রহমানের হলো বাংলাদেশের ডিপ পলিসির ক্ষেত্রে ওই জায়গায় বুঝটা নাই যে উনি বাংলাদেশ রাষ্ট্রটাকে কোথায় নিয়ে যাবে। ফলত একবার ভর করে সালাউদ্দিনের উপরে। আর সালাউদ্দিন হলো ওই যে ওনার মির্জা ফখরুলের যে মেয়ের জামাই, ওনার নাম কি যেন, ফাহাম ভাই একটা শব্দ বলেছিল, ডেসপিকেবল ... ওইটা হলো সালাউদ্দিনেরই। এটা হলো উনি ওনার জন্য এই শব্দটা বলেছিল। এই জন্য হলো
এরপরে একবার ভর করে, একবার হলো অন্যজনের উপরে ভর করে, এগুলা দিয়ে এভাবে মানে চলবে না। এরই আপনাদের দায়িত্ব নিতে হবে। ইনশাআল্লাহ ভবিষ্যৎ এনসিপি হলো ক্ষমতা লিড দিবে, এবং এই জেনারেশনে যারা আছে তারাই আবার এই বাংলাদেশ লিড দিবে। ভয় পাওয়ার কোনো কিছু নাই। এই দিনের বেলায় ভয় দেখায়, ওগুলো হলো রাতের বেলা হলো মাদক চোরাচালান, গুন্ডা সন্ত্রাসী কাজ করে। আমরা ইনশাআল্লাহ রাত থেকে ওদেরকে পাহারা দিব, সবগুলোকে সাইজ করব ভবিষ্যতে ইনশাআল্লাহ। ঠিক আছে, আমাদের কোনো ভয় নাই, আমাদের কোনো ভিডিও নাই, আমাদের কোনো হলো চাঁদাবাজির রেকর্ডও নেই, আমাদের কোনো দুর্নীতির রেকর্ডে নেই, আমাদের কোনো হাওয়া ভবনের রেকর্ডও নেই। এই জন্য হলো আমরা বাংলাদেশে সৎ সাহস নিয়ে দাঁড়িয়েছি। আর আপনারা যারা একটু ভিডিও টিডিও বের হবে এরকম, আমরা আগে বলবো সংগঠন ছেড়ে দেন। আর জামায়াতের ওই লোকটা খুব ভালো কাজ করেছে, সব পলিটিশিয়ানকে সতর্ক করে দিয়েছে, এখন আর কারো পাবলিশও হবে না ইনশাল্লাহ। তো আমাদের এই জায়গাতে একটি কথা, সরকার আশা করে যে ভবিষ্যৎ বাংলাদেশে যে রাষ্ট্র ব্যবস্থা, এই রাষ্ট্র ব্যবস্থা শুধু আমরা লিড দিব না, এটা আমাদের গঠন করতে হবে। এই প্রত্যয় নিয়ে আমরা মাঠে নেমেছি, ইনশাল্লাহ আমরা এটা বাস্তবায়ন করব। আশা করব যে যুবশক্তির নেতৃত্বে এগিয়ে যাবে, এবং যুবশক্তির জায়গাটা অনেক কনক্রিট থাকবে, তারা শক্ত করে ধরে থাকবে। আর আমি হলাম একটা অবাগা মানুষ, আমি আগে একটা ছাত্র সংগঠন গঠন করে দিছিলাম, ওইটা পরে একজনে দখল করে নিয়ে গেছে আর কি। আমি যুবশক্তিতে প্রথমে কাজ করেছিলাম, পরে মনে হয় আমি এখন নাই। তো ইনশাআল্লাহ ভবিষ্যতে আরও অনেক সংগঠন আসবো, ভবিষ্যতে আপনাদের সাথে অনেক কাজ হবে। সবাই শক্ত থাকবেন, মেয়েদের উপস্থিতিটা আরও নিশ্চিত করবেন, সবাই দোয়া রাখবেন। আমার দেশের সম্পাদক মাহমুদুর রহমান বলতেছিলেন যে আপনাদের আদর্শ কী, সে বিষয় হলো প্রকাশ করতে হবে। আমরা এর আগেও বলেছিলাম আমাদের আদর্শ খুবই সুস্পষ্ট, এটা আপনাদের আজকে খুব একটু ভালো করে বুঝতে হবে। সেটা হলো জনগণের যে সমস্যা, সেই সমস্যাগুলো সমাধান কল্পে আমরা হলো প্রতিনিয়ত রাজপথে আন্দোলন সংগ্রাম করে যাচ্ছি। বাংলাদেশ দীর্ঘদিন ধরে সেই ভাষা আন্দোলনের আগ থেকে এখানে হলো রাসান একটা ডমিনেন্ট ছিল, অর্থাৎ বামপন্থী। ওই সময় সকলে ছাত্র ইউনিয়ন করত। এরপরে জিয়াউর রহমান দল গঠন করার পরে ছাত্র দলের একটা আধিপত্য এসেছিল। 80s দশকের পরে 90-এর পরে শিবিরের একটা বাংলাদেশে বড় একটা আধিপত্য এসেছে। ফলত এই যে সেন্টার লেফট, সেন্টার রাইট, এই ধরনের যে অলিগলি পথ দিয়ে আমরা চলতেছি, ফলত সবার মধ্যেই এই জায়গাটা অনেকটা চলে এসেছে যে যে কোনো দিকে মনে হয় একদিকে যেতে হবে। তো আমরা দেখেছিলাম গত 53 বছরে বাংলাদেশে বামপন্থা ব্যর্থ হয়েছে। এখন বাংলাদেশে দূরবীন দিয়েও কোনো বামপন্থীদের খুঁজে পাওয়া যায় না। যেগুলো আছে এগুলো হয়তো সরকারের লেসপেন্সার হিসেবে কাজ করে, অথবা দুই একটা প্রতিমন্ত্রী বা কোনো একটা ছোট পোস্টের কাছে এগুলো বিক্রি হয়ে যাচ্ছে। সো তারা আমাদের কাছে যারা আদর্শের আলাপ দেয়, বামপন্থা ক্লোজ চ্যাপ্টার ইন বাংলাদেশ। যদি কেউ গ্রিন বা সত্যিকারের সোশ্যাল ডেমোক্রেসি নিয়ে আসতে চায়, সেটা আমরা ওয়েলকাম জানাচ্ছি, সেটা তো আমরা বিশ্বাস করি। কারণ আমাদের সমাজে যারা গরিব মানুষ রয়েছে, আমরা তাদের উন্নয়নের জন্য কাজ করতে চাই। সো কল্ড যারা লেফটিস্ট লাল পতাকা বিক্রি করে বাংলাদেশে বরঞ্চ রাজনীতিকে হলো ভিন্ন খাতে নিয়ে গিয়েছেন, ইনু মেনন রাশেদ হয়েছেন, নতুন করে তাদেরই দলে দিয়েছেন জুনায়েদ সাকি। তো তাদের আমরা ইতিহাস জানি, ভবিষ্যতেও বাংলাদেশে তারা বাংলাদেশকে ভালো পথ দেখাতে পারবেন না। আর কিছু বামপন্থী ছিল, কেউ কলকাতায় পালিয়ে গিয়েছে, অনেকে পাকিস্তান থেকে আসে নাই, অনেকে হলো স্বপ্নভঙ্গ করে ব্যবসা বাণিজ্য ঢুকে গিয়েছে, অনেকে হলো বিভিন্ন জায়গায় দেশে হলো সেটেল হয়েছে। বাংলাদেশে কখনো জনগণের পক্ষে তারা রাজনীতি করে নাই, কখনো তারা পিকিংপন্থী হয়েছিল, কখনো রাশার মস্কোপন্থী হয়েছিল, কিন্তু বাংলাদেশের ঢাকাপন্থী কখনো